Hi, dear students, I am Manik, and once again I am welcoming you in my channel Literature Study at Home. In our today's discussion, we have a world classic poem named Dover Beach, and it is written by Matthew Arnold. এই কবিতাটিতে আমরা লক্ষ্য করব এক অভূতপূর্ণ সৃষ্টি যা ম্যাথিউ আর্নল্ড করে গেছেন। কবিতাটির লেখনীর সময়কাল নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, তথাপি 1851 সালটিকে ধরা হয়ে থাকে এটির লেখনীর সময়কাল হিসাবে, কারণ মনে করা হয় ম্যাথিউ আর্নল্ড তার বিবাহের পর ওই সময় অর্থাৎ ওই 1851 সালে ডোভার ভ্রমণে গিয়েছিলেন। তবে কবিতাটি প্রকাশিত হয় 1867 সালে নিউ পোয়েমস কবিতাগুচ্ছে। এই কবিতার সাথে আর্নল্ড এর পূর্ববর্তী দুই কবিতার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। তার স্ট্যাঞ্জা ফ্রম গ্র্যান্ড চার্ট্রিউস এই কবিতায় তিনি দেখিয়েছেন সাধারণ মানব জীবনে বিশ্বাসহীনতা ও তার এই বিশ্বাসহীনতায় কবির মধ্যে সৃষ্ট দুঃখ কষ্ট ভরা এক অনুভূতি। তারপরে দ্য বুরিড লাইফ এই কবিতায় আর্নল্ড দেখিয়েছেন তার বিশ্বাস একটি সফল প্রেমমূলক সম্পর্কে, যা আধুনিকতার জীবনে আজ চিত্রহীন। আমরা এই দুটি কবিতার মধ্যে থাকা এই বিশেষ বিশেষ বিষয়গুলি লক্ষ্য করব ডোভার বিচ কবিতায়, যা আধুনিক যুগের মহান কবি টি.এস. এলিয়ট এর লেখা প্রিলিউডস কবিতায় ও আমরা তা লক্ষ্য করেছি। আমরা ডোভার বিচ কবিতায় দেখব আর্নল্ড বর্ণনা করেছেন কিভাবে একদা এক সময় মানুষ বাস করত ভগবানের উপর বিশ্বাস এর সাথে, কিন্তু বর্তমানে বিজ্ঞানের উপস্থিতিতে তারা হয়ে গেছে মেটেরিয়ালিস্টিক, আনগডলি অ্যান্ড স্কেপটিক্যাল। ওকে, এবারে আমরা কবিতাটিতে লাইন বাই লাইন সামারাইজ নিয়ে চলব। কবিতাটিতে মোট 4টি স্তবক রয়েছে বা স্ট্যাঞ্জা রয়েছে। প্রথম স্তবকে 14 লাইন, দ্বিতীয় স্তবকে 6 লাইন, তৃতীয়তে 8 এবং শেষ বা চতুর্থ স্তবকটিতে 9টি লাইন। মোট 37 লাইনের এই কবিতা। এবারে স্ট্যাঞ্জা 1, দ্য সি ইজ কাম টু নাইট। কবিতায় প্রথম লাইনটি একটি যেন ড্রামাটিক মনোলগের সূচনা করছে। আমরা দেখতে পাই এক সুদূর প্রসারী সমুদ্রকে, যেটি কবি রাত্রিতে দেখতে পাচ্ছেন তার খুবই দৃঢ় বিশ্বাসের সহিত এক শান্ত স্নিগ্ধ অবস্থায়। তারপর দ্য টাইড ইজ ফুল অন দ্য মুন লাইজ ফিয়ার আপন দ্য স্ট্রেটস অন দ্য ফ্রেঞ্চ কোস্ট। সমুদ্রে ঢেউ রয়েছে অবাধ, চাঁদের আলো সুন্দরভাবে পাতিত হয়েছে সোজা ডোভারের উপর। যে অংশটি, এই ডোভার অংশটি ইংল্যান্ড ও ফ্রান্সকে একত্রিত করেছে, বিশেষ করে ওই ফ্রান্সের সমুদ্র তটে। দ্য লাইট গ্লিমস অ্যান্ড ইজ গন, দ্য ক্লিফস অফ ইংল্যান্ড স্ট্যান্ড। চাঁদের আলো কখনো উজ্জ্বল হয়ে উঠছে, আবার কখনো নিস্তেজ হয়ে ফিকে পড়ে যাচ্ছে। কবি তাতে দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের বিখ্যাত চক ক্লিপকে, গ্লিমারিং অ্যান্ড ভাস্ট আউট ইন দ্য ট্রাঙ্কুইল বে। কবি চাঁদের আলোয় আলোকিত সমগ্র এলাকাকে আর কিভাবে শান্ত স্নিগ্ধ সমুদ্রের গা বরাবর ক্রমান্বয়ে ভেসে চলেছে তার সুন্দরতা উপভোগ করছেন। কাম টু দ্য উইন্ডো, সুইট ইজ দ্য নাইট এয়ার। কবি ডাক দিচ্ছেন তার প্রিয়তমা স্ত্রীকে, তিনি যেন জানালার কাছে আসেন।
এবং এই অপরূপ সুন্দর খোলা আকাশের রাত্রির প্রাণবন্ত ও মৃদুমন্ত বাতাসের তৃষ্ণা নিবারণ করে। অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে। তারপর কবিতার অপরূপময় কাব্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছেন সমুদ্রের ফেনা সৃষ্ট এক বিশালাকার জলরাশির কণার বাতাবরণ, যা সমুদ্রের আঁকা বাঁকা প্রান্তকে যেন এক সুদীর্ঘ সরল রেখায় পরিণত করেছে। Where the sea meets the moon blanched land। কবি দেখতে পাচ্ছেন সমুদ্রের তীরবর্তী শুয়ে থাকা হলুদ বালু রাশির কণা, যা আজ বিবর্ণ হয়ে গেছে চাঁদের কিরণে, যা কবির মনকে এক দুঃখ ভরা হৃদয়ে পরিণত করে তুলেছে। Listen, you hear grating roar of pebbles which the waves draw back। পুনরায় কবিতার প্রিয়তমা সঙ্গীকে নির্দেশ করে চলেছেন এবং বলছেন সমুদ্রের এই অর্থপূর্ণ গর্জনকে উপলব্ধি করতে, যা সমুদ্রের দ্বারা বয়ে নিয়ে আসা নুড়িগুলি ও সমুদ্র তটে পড়ে থাকা পাথরগুলির সাথে ঢেউয়ের ঘর্ষণে এক অপূর্ব শব্দের সৃষ্টি করছে। And fleeing at their return up the high strand begin and sheets and then again begin with tremulous cadence slow। তারপর কিভাবে ঢেউয়ের প্রত্যাবর্তনে সমুদ্র তট থেকে পুনরায় সৃষ্ট হয়ে চলেছে ওই ধ্বনি, যা কখনো শুরু আবার কখনো শেষ, এবং এইভাবে সারাক্ষণ মৃদুমন্দের বাতাসের সহিত যেন বারংবার ধ্বনিত করে চলেছে। And bring the eternal note of sadness in। আর এই শব্দ পরিণত হয়েছে এক চিরপরিচিত দুঃখের সঙ্গীতে, যা মানব জাতি যুগ যুগ ধরে শুনে আসছে। এরপর দ্বিতীয় স্ট্যাঞ্জা। Sophocles long ago hurled it on the Aegean। আর্নল্ড এই লাইনগুলির মাধ্যমে খুব মর্মস্পর্শীভাবে বলে চলেছেন মানুষের দুঃখময় জীবনযাপনের পরিণতির কথা, শারীরিক ও মানসিকভাবে যা মানুষকে বিকলাঙ্গ করে তোলে। কবি এই ডোভারে দাঁড়িয়ে যে গান আজ উপলব্ধি করতে পারছেন, তিনি মনে করেন এই গান আজকের নয়, এই গান অবান্তরভাবে ভেসে চলেছে, যা বহু প্রাচীন কালের মহান মহান ব্যক্তিরা অভিজ্ঞতা করেছেন। কবি বলছেন এই গান একদা শুনেছিলেন গ্রীসের প্রখ্যাত বিয়োগান্তক নাট্যকার সোফোক্লিস, যখন তিনি এজিয়ানের সমুদ্রের তটে দাঁড়িয়েছিলেন। And it brought into his mind the turbid ebb and flow of human misery। যে সঙ্গীতের উপর বিরাজমান হয়ে কিভাবে সোফোক্লিস তার নাটকে প্রাঞ্জলভাবে ফুটিয়ে তুলেছিলেন মনুষ্য জাতির বিভ্রান্তিকর উত্থান ও পতনের ইতিবৃত্তান্ত। আমরা খুব অনায়াসেই তা লক্ষ্য করতে পারি তার ইডিপাস দ্য কিং, অ্যান্টিগন এবং প্রমুখ নাটকে। We find also in the sound of a thought, hearing it by this distant northern sea। কবি বলে চলেছেন যে ধারণা সোফোক্লিস এজিয়ান নদীর তীরে শুনেছিলেন, সেই অর্থবহনকারী সঙ্গীত তিনিও শুনতে পাচ্ছেন এজিয়ান নদী থেকে বহু দূরে উত্তরে ইংলিশ চ্যানেলে। এরপর স্ট্যাঞ্জা 3। The sea of faith was once too at the full and round earth so lay like the folds of a bright girdle fur। কবি আর্নল্ড এখানে জানেন নিশ্চয়ই একজন তিনি ক্যাথলিক ধর্মে বিশ্বাসী ছিলেন, আর তাই তিনি বিশাল বড় সমুদ্রকে এখানে তুলনা করেছেন সুদূর প্রসারী ক্যাথলিক ধর্মের বিশ্বাসকে।
যা একদা মানুষের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়েছিল। আর্নল্ড তার এই ধর্মীয় বিশ্বাসকে এক সুন্দর চিত্রের মাধ্যমে এখানে ফুটিয়ে তুলেছেন, যেখানে সমগ্র ধরিত্রীকে তিনি এক মহিলার সাথে তুলনা করেছেন এবং ওই ধর্মীয় বিশ্বাসকে মহিলাটির কোমরে পরিহিত উজ্জ্বলময় গার্ডল বা ওড়নার সাথে তুলনা করেছেন। But now I only hear its melancholy, long withdrawing roar. কবি এখন মর্মাহত, কারণ তিনি সেই বিশ্বাস, যে বিশ্বাস তিনি আগে দেখেছিলেন, আজ মানুষের মধ্যে নেই। কবি তাই তার এই কাব্য দৃষ্টিতে আর নদীর সেই সুন্দর কলরব শুনতে পাচ্ছে না। তিনি শুধু শুনতে পান এক দুঃখ কষ্টময়, বেদনাক্লান্ত, ধ্বংসপ্রায়, রুগ্ন, জরাজীর্ণ, প্রত্যাবর্তনগামী সমুদ্রের গর্জন। Retreating to the breath of the night wind, down vast edges, drear and naked singles of the world. সমুদ্রের জলরাশি সমুদ্র তীর থেকে ফিরে চলেছে গভীর গভীর রাত্রির অন্ধকারময় অবস্থায় এক গভীর সমুদ্রের দিকে। এবং কবিতার কল্পনায় বলেছেন যেন পৃথিবীর বুকে এক গভীর সৃষ্টি করেছে এই প্রত্যাবর্তনে, যে সমুদ্র আজ নেই উতরাই চড়াই ঢেউ, শুধুমাত্র নুড়ি পাথরগুলি জলকণাহীনভাবে উস্কো শুষ্ক অবস্থায় পড়ে রয়েছে। আর্নল্ড সমুদ্রের এই পরিস্থিতিকে তার গভীর অন্তর্দৃষ্টির মাধ্যমে বর্ণনা করেছেন এই নুড়ি পাথরগুলিকে ভিক্টোরিয়ান সমাজের মানুষদেরকে, যাদের ধর্মের উপর নেই কোনো বিশ্বাস। তার আজ সমুদ্রের জল ও ঢেউ এর ন্যায় বিশ্বাসহীন। তারাও ঠিক ওই নুড়ি পাথরের মতো বিবর্ণ, উস্কো শুষ্ক। তাদের সমস্ত সৌন্দর্য আজ কালিমালিপ্ত, ফ্যাকাশে, একেবারে ধর্মের বিশ্বাসহীনতা। এরপর স্ট্যাঞ্জা 4, লাভ, লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার। আর্নল্ড তার প্রিয় শব্দটি এই স্ট্যাঞ্জার প্রথমেই ব্যবহার করেছেন তার দুঃখ, বেদনা, হতাশগ্রস্ততা বোঝাতে, আর তা শব্দটির মাধ্যমে। তারপর কবি তার সাথী প্রিয়তমাকে উদ্দেশ্য করে বলছেন তারা যেন কখনো একে অপরের প্রতি বিশ্বাস না হারায়, তারা তাদের ধর্মকে যেন মেনে চলে, আর তাহলেই তাদের কেউ একে অপরের থেকে আলাদা করতে পারবে না। For the world which seems to lie before us like a land of dreams. কবি মনে করেন নিজেদের সচেতন হওয়াটা খুবই জরুরি, কারণ এই পৃথিবী আজ বিকারগ্রস্ত, যা এক মিষ্টি স্বপ্নের ন্যায়। আর স্থায়িত্ব খুব স্বল্প। নিজের অজান্তেই এই স্বপ্ন একটা মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। সো ভেরিয়াস, সো বিউটিফুল, সো নিউ। যে স্বপ্ন হতে পারে কতই না বিচিত্র, কতই না সুন্দর, বা কতই না নতুন নতুন। hath really neither joy, nor love, nor light, nor certitude, nor peace, nor heal for pain? যে স্বপ্নগুলির নেই কোনো আনন্দ, নেই কোনো ভালোবাসা, নেই কোনো আশার আলো, নেই কোনো নির্দিষ্টতা, নির্ভরতা, শান্তি বা পরিত্রাণ এই তীব্র যন্ত্রণা থেকে। And we are here at on a darkling plain. কবি আজ দিশেহারা, তিনি মানুষদের মূর্খামি দেখে স্তম্ভিত। তাই তিনি মনে করেছেন আমাদের বাসভূমি, এই ধরিত্রী, এই পৃথিবী আজ পরিণত হয়েছে এক অন্ধকারময় জগতে। Swept with confused alarms of struggles and flights. যে পৃথিবীতে মানুষদের পরিণত হয়েছে এক অপরূপ বিষণ্ণময় পরিণতিতে, এক
অস্বস্তিকর পরিবেশে তারা দিন যাপন করে চলেছে, যেখানে তারা আজ বিভ্রান্ত পারিপার্শ্বিক শব্দধ্বনিতে তারা অসহায়, তারা নিজ সিদ্ধান্ত গ্রহণে আজ সম্পূর্ণভাবে অক্ষম। তারা বুঝতে পারছে না কি করবে কি না করবে। তারা আজ লক্ষ্যহীন, আর লক্ষ্যহীনের ন্যায় কোন পথে এগোবে তারও সিদ্ধান্ত নিতে আজ অক্ষম। তারা চারদিকে শুধু হতাশার দেখতে পাচ্ছেন, এবং এই হতাশায় তারা ছুটে বেড়াচ্ছে নিজেদের প্রাণ রক্ষার্থে একে অপরের সাথে হিংসাত্মক লড়াইয়ের মাধ্যমে। Where ignorant armies clash by night. আর্নল্ড মনে করেন মানুষরা তাদের ধর্মীয় বিশ্বাসহীনতায় রয়েছে, আর এই ধর্মীয় বিশ্বাসহীনতায় সৃষ্টি হয়েছে অজ্ঞতার গভীর অন্ধকারময় সমুদ্রের ন্যায়। এই সমুদ্র ন্যায় পৃথিবী আজ অজ্ঞ মানুষে ভর্তি। তারা তাদের লক্ষ্যহীন জীবনে হয়ে গেছে এক অপরীয়, এক অপরের চক্ষুশীল, আর লিপ্ত হয়ে গেছে একে অপরের সাথে হত্যালীলায়। আর তাদের অন্ধকারময় জীবনে ভুলেই গেছে তাদের প্রতিপক্ষ আদতে তার শত্রু না বন্ধু। তাদের ধর্মান্ধতা এই বোধ বিবেচনাটুকুও কেড়ে নিয়েছে, বন্ধু ও শত্রুর মধ্যে থাকা পার্থক্যটুকু উপলব্ধি করতে। তাই তারা ভুলে গেছে তাদের সমব্যথিতা এবং লিপ্ত হয়েছে একে অপরের সাথে হত্যালীলা। আমরা এই শেষ 3 লাইনে অর্থাৎ And we are here as on a darkling plain, swept with confused alarms of struggles and fights where ignorant armies clash by night, যে অনুভূতির স্পর্শ পেলাম তা আমাদের স্মৃতিতে জাগিয়ে তোলে এক বিশেষ যুদ্ধ, নাম ব্যাটল অফ এপিপোলেক বা পেনিপোলিসিয়ান ওয়ার। যে ওয়ারের কথা এথেন্স ও স্পার্টার মধ্যে যুদ্ধটি সংঘটিত হওয়ার কথা বলেছে, যেখানে যুদ্ধগুলির মধ্যে ছিল এই রিলিজিয়াস ফেথের কথা, যা একদা গ্রিক ঐতিহাসিক থুসিডাইডস তার ঐতিহাসিক রচনায় বর্ণনা করে গেছেন। থ্যাংক ইউ। আশা করি তোমাদের বোঝাতে সক্ষম হলাম। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।